মুহূর্তে নোয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয়ে আছেন নাসিম শুভ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, গেল রাতে কি পরিমাণ পানি বেড়েছে, এখনো কত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে জানাবেন। নোয়াখালীতে কিন্তু গত দুদিন বৃষ্টি বন্ধ থাকলেও গতকাল রাত 10টার পর থেকে কিন্তু বৃষ্টি বেড়েছে। বৃষ্টি বাড়ার পাশাপাশি কিন্তু ভারত থেকে যে উজানের ঢল সেটি ফেনী হয়ে নোয়াখালীর শ্যানবাগ, সোনাইমুড়ি এবং বেগমগঞ্জের বিভিন্ন এলাকা আরো নতুন করে প্লাবিত হয়েছে। তো গত রাতে নোয়াখালী সদর সহ নোয়াখালী জেলার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলাতেই পানি প্রায় 1 ফুটের মতো বেড়ে গেছে এবং এতে কিন্তু ভোগান্তি আরো বেড়েছে স্থানীয়দের। আমি আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয় তথ্য মতে নোয়াখালীতে প্রায় 20 লাখের উপর মানুষ কিন্তু আজ প্রায় 10 দিনের উপর পানিবন্দী রয়েছেন, যার মধ্যে কিন্তু প্রায় 70 থেকে 80 হাজার মানুষ যারা কিন্তু 502টিরও মতো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, যেগুলোতে আসলে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া যে সকল অনেক দুর্গম এলাকায় কিন্তু এখনো খাদ্য সামগ্রী পৌঁছায় নাই, যার কারণে কিন্তু তারা খুব মানবেতর জীবনযাপন করছেন। তো তাদের ওই সকল এলাকায় কিন্তু খাদ্য সামগ্রী পৌঁছে দিতে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন শুরু থেকেই। পাশাপাশি রেড ক্রিসেন্ট সহ যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও কাজ করছেন। তো আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন নোয়াখালীর কিন্তু আসলে বিশাল অংশে কিন্তু এখন পর্যন্ত তারা ত্রাণ সহায়তা পৌঁছাতে পারেননি, যার কারণে কিন্তু সে সকল এলাকায় অনেকে আসলে না খেয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন। পাশাপাশি গত রাত থেকে কিন্তু নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। অনেকেরই ঘর বাড়ি কিন্তু পানিতে ইতোমধ্যেই তলিয়ে গেছে। বেশ কিছু এলাকায় যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে, বিদ্যুতের কোনো সংযোগ না থাকে সে সকল এলাকা আসলে কি অবস্থা সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও তারা জানতে পারছেন না। পাশাপাশি আমরা আমাদের স্থানীয় যেই সহকর্মীরা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু অনেক এলাকার খবর নিয়েছি। সব মিলিয়ে আসলে উপকূলের যে জনপদ নোয়াখালী সেটি কিন্তু গত 10 দিন থেকেই ভালো নাই, বর্তমানে তার পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। আমি কথা বলেছি নোয়াখালী জেলার যিনি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন চলতি বন্যায় নোয়াখালীতে কিন্তু ইতোমধ্যেই নোয়াখালীর শ্যানবাগে 2 জন এবং নোয়াখালীর সদর উপজেলায় কিন্তু একজনের মৃত্যুও ঘটেছে। তো যারা মারা গেছে তাদেরকে দাফনের জন্য কিন্তু ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে 25,000 টাকা করে কিন্তু অনুদান দিয়েছেন। এর বাইরেও নোয়াখালীর যে সকল এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছেনি সে সকল এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি ঢাকা থেকে আসুন্নাহ ফাউন্ডেশন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু ঢাকা থেকেই ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো নোয়াখালীর স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে আসলে খাদ্যের যে সংকট, সেই সংকটের তাদের কাছে যেন অতি দ্রুত আসলে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হয়, না হয় কিন্তু এখানে মানবেতর যে বিপর্যয় সেটি কিন্তু বিপর্যয়ের পরিমাণ আরো বাড়বে। তো আমি কথা বলেছি কিছুক্ষণ আগে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখারের সাথে, তিনি জানিয়েছেন দুর্গত এলাকায় কিন্তু বিশুদ্ধ পানির ইতিমধ্যে ব্যাপক সংকট দেখা দিয়েছে এবং ডায়রিয়া সহ পানিবাহিত যে সকল রোগ সে সকল রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে এবং এই সকল রোগ যাতে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য কিন্তু সিভিল সার্জনের কার্যালয় থেকে উপজেলা পর্যায়ে খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানি এবং স্যালাইন কিন্তু তারা পাঠানো শুরু করেছে। তো নাপি, এই ছিল আসলে নোয়াখালীর বন্যা দুর্গতদের খবর নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, দুর্ভোগ কমেনি বন্যার্তদের। এ নিয়ে আরো জানাতে জেলার করেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, যেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে সেখানে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হচ্ছে, আপনি কি পরিস্থিতি দেখেছেন সবশেষ? শম্পা, যে জায়গাগুলো থেকে পানি নামছে সেই জায়গাগুলোতে আসলে মানুষের যে ঘর বাড়িতে যে আসবাবপত্রগুলো ছিল, যে সহায় সম্পদ ছিল, বিশেষ করে যারা পশুপালন, গবাদি পশু, পোলট্রি ফার্ম করত কিংবা যেসব কৃষি জমি ছিল সবই আসলে হারিয়েছেন সবাই। বিশেষ করে প্রত্যেকটি ঘরে দেখেছি আমি গোড়ালি থেকে হাঁটু সমান কাদা ঘরের নিচে, এবং একেবারে মানুষের বইপত্র থেকে শুরু করে শিক্ষা উপকরণ, সনদপত্র থেকে শুরু করে সমস্ত কিছু আসলে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ কোনো কিছুই অবশিষ্ট নেই। তবে কিছু এলাকায় পানির পরিমাণ কমেছে, পানি নেমেছে, কিন্তু অনেক এলাকা যেগুলো ভাটির দিকের এলাকা আপনি দেখতে পাচ্ছেন, সেই ভাটির দিকের এলাকাগুলোতে কিন্তু এখনও কোমর থেকে হাঁটু সমান পানি। এই ঘরগুলো, গতকালকেও আমরা একই এলাকায় এসেছিলাম, এখানে গতকাল পুরো এক বুকেরও বেশি পানি ছিল এই এলাকাগুলোতে, এবং আমরা দেখেছি যে এখানে সমস্ত জিনিস, আমরা এক কথায় বলতে গেলে আসবাবপত্র থেকে শুরু করে স্বর্ণ, মানুষের স্বর্ণ জিনিস
সমস্ত জিনিস আসলে নষ্ট হয়েছে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা এই নিচের যেই জায়গাগুলো ভাটি অঞ্চলে সেখানেও কিন্তু পানি যাচ্ছে উজানের দিক থেকে এবং সেখানে হাজার হাজার মানুষ এখনও পানিবন্দী। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ অবস্থান নিয়েছে এবং যথাসাধ্য চেষ্টা চলছে সেখানে ত্রাণ সরবরাহ করার। তবে এখনও পর্যন্ত ত্রাণ সরবরাহ ভাটির দিকের যে জায়গা আশ্রয় কেন্দ্রগুলো সেখানে পর্যাপ্ত নয়, কারণ উদ্ধারকর্মীরা এখনও অনেক জায়গায় যেতে পারছে না বা ত্রাণ সরবরাহ নিয়ে যেতে পারছে না। তবে পানি কমায় এই মুহূর্তে পরবর্তীতে যেই পানির পরবর্তীতে আসলে এখানে যারা রয়েছেন তাদের সহায়তার প্রয়োজন রয়েছে। বিশেষ করে আগামী অন্তত এক সপ্তাহ এই ঘরগুলোতে রান্নাবান্না করার মতো খুব একটা পরিস্থিতি নেই, ফলে চাল ডাল সহ যেসব ত্রাণ সামগ্রী আছে সেই সামগ্রীগুলো বিতরণের প্রয়োজন সবচেয়ে বেশি। এর পাশাপাশি এখানে আমরা দেখেছি যে আসবাবপত্রগুলো ছিল ঘরের একেবারে নিত্য প্রয়োজনীয় সেই জিনিসগুলোর প্রয়োজন রয়েছে। এখানে অনেকে বলছিলেন যে তাদের ঘরে মোমবাতি, মশার কয়েল, পানি বিশুদ্ধ পানি সেই জায়গাগুলো সংকট রয়েছে। একই সাথে লাগোয়া যে অঞ্চলগুলো ছাগলনাইয়া সহ অন্যান্য এলাকা সেই এলাকাগুলোতে অর্থাৎ মিরসরাই লাগোয়া সেই অঞ্চলগুলোতে কিন্তু এখনও টিনের চালের সমান পরিমাণ পানি আছে। অনেক মানুষ চালে আশ্রয় নিয়েছে, তারা উদ্ধারের আকুতি জানাচ্ছেন এবং বলছেন যে সেখানে অন্তত যদি মোবাইল নেটওয়ার্ক যদি সচল করা যায় সেই জায়গাগুলোতে অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য তারা অন্তত স্বজন প্রিয়জনকে খুঁজতে যারা এসেছেন তারা হয়তো খুঁজে পাওয়া তাদের পক্ষে সম্ভব হতো। আর বন্যা পরবর্তী কিন্তু এখানকার কৃষি, গবাদি পশু, ফসল অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা যাতে স্বাবলম্বী হতে পারে সেই বিষয়টি আসলে পরিকল্পনা করে কার কতটুকু প্রয়োজন সেই বিষয়গুলোর দিকে নজর দেওয়ার জন্য সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন, তাদের সহায়তা প্রয়োজন। পাশাপাশি এই অঞ্চলে অনেক মানুষ ক্ষুদ্র ঋণের উপর নির্ভরশীল, কিস্তির উপর নির্ভরশীল। সেই কিস্তি কিংবা ক্ষুদ্র ঋণের যাতে কিস্তিগুলো চাপ দেওয়া না হয় তাদের উপর, সেই বিষয়গুলোর দাবি তারা জানিয়েছেন। সম্পা। চট্টগ্রামে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। কারণে ব্যাহত হচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটে পণ্য পরিবহন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে ফেনী অংশে বন্যার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় আটকে আছে আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাক। চট্টগ্রাম থেকে কিছু পণ্য ছেড়ে আসলেও সম্ভব হচ্ছে না রপ্তানি পণ্যের চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, আটকে থাকা ট্রাকে পচনশীল পণ্য আছে কিনা, পাশাপাশি জানাবেন ঠিক কতগুলো ট্রাক আটকে আছে? শম্পা, আমাদেরকে পণ্য পরিবহন যে মালিক সমিতি আছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 2,500 থেকে 3,000 গাড়ি আটকে ছিল এবং কিছু গাড়ি পানি কমে যাওয়ার পর কিছু কিছু অংশে খুব ধীর গতিতে তারা যাচ্ছে। তবে এখনও কিন্তু মহাসড়কে বিভিন্ন অংশে, বিশেষ করে ফেনী, লালপোল, মিরসরাই, বারোয়ারহাট এবং কুমিল্লার বিভিন্ন পয়েন্টে কিন্তু এখনও মহাসড়ক থেকে সে অর্থে পানি সরেনি। তাই গাড়ি, বিশেষ করে রফতানি পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারছে না এবং আগে থেকে যে গাড়িগুলো ছিল সেগুলো খুব ধীর গতিতে যাচ্ছে, যেহেতু মহাসড়কের পশ্চিম পাশ বলা যায় অনেকটাই অচল, পূর্ব পাশ দিয়ে গাড়ি চলাচল করছে এবং সেই সড়ক দিয়ে একই সাথে কিন্তু ত্রাণের পণ্যবাহী গাড়িও চলাচল করছে। তাই রপ্তানি পণ্য বা আমদানি পণ্য বোঝায় যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু বড় ধরনের বিপাকে পড়েছে এবং গত 4 দিন ধরে গাড়িগুলো আটকে আছে এবং সেখানে যেমন পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন ধরনের পচনশীল পণ্য আছে এবং অনেক পণ্য কিন্তু পচে যাচ্ছে গাড়িতে থেকে। এর বাইরেও কিন্তু রপ্তানি পণ্য বোঝায় তৈরি পোশাক এবং তৈরি পোশাকের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এসব কিন্তু আছে। এখানে রপ্তানিকারকরাই বেশি উৎকণ্ঠায় আছেন এবং একই সাথে যেহেতু রপ্তানি করার বা জাহাজীকরণের জন্য একটি নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে যদি তারা পণ্য পাঠাতে না পারেন তাহলে আমদানিকারক তাদেরকে পোশাকের দাম কমিয়ে দেন এবং অনেক ক্ষেত্রে তারা বাধ্য হয়ে আকাশপথে বা বিমানে করে সেই পণ্য পাঠাতে হয়। সেক্ষেত্রে তারা পোশাকের দাম যে দাম পান তার কিন্তু অর্ধেকের বেশি চলে যায় পণ্য পরিবহন বাবদ এবং বিপুল পরিমাণ আর্থিক তাদের লোকসান গুনতে হয়। একইভাবে পণ্য আমদানি ক্ষেত্রে যেহেতু বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়া যাচ্ছে না, বন্দরের যে কন্টেনার জট কিছুটা কমে এসেছিল সেটা একদিকে বাড়ছে, অন্যদিকে আমদানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই কিন্তু শিল্পে জরুরি কাঁচামাল আছে যেগুলোর কারণে কারখানায় তাদের প্রোডাকশনে ব্যাহত হয়, সেই সাথে ভোগ্যপণ্য যেগুলো আসলে দেশের বিভিন্ন স্থানে যায়। একই সাথে বলে থাকে কিন্তু রেলপথ ও পণ্য পরিবহন বন্ধ আছে
বন্যার কারণে, এবং আইসিডিতে যে কন্টেনারগুলো সেগুলো কিন্তু সে ধারণ ক্ষমতা 3 থেকে 4 গুণ বেশি জমে গেছে। তো সড়ক এবং রেল দুপথে পণ্য পরিবহন বন্ধ থাকে এবং আমদানি রপ্তানি বাণিজ্যে বেশ বড় ধরনের সংকটে পড়েছে, এবং এই সংকট কাটিয়ে উঠতে কিন্তু বেশ সময় লেগে যাবে। এর আগেও কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম বন্ধ দিয়ে পণ্য আমদানি রপ্তানি যেন ব্যাপকভাবে ব্যাহত হয়, এবং সেক্ষেত্রেও কিন্তু ব্যবসায়ীদেরকে অনেক ড্যামারেজ দিতে হয়েছে, শিপিং ড্যামারেজ এবং পোর্ট ড্যামারেজ বাবদ। কিছু মাসুল বা ড্যামারেজ মৌকুফ করা হলেও এর বাইরে কিন্তু অনেকেই আগে যারা নিয়ে গেছেন তাদেরকে বিপুল পরিমাণ ড্যামারেজ দিতে হয়। এক্ষেত্রে যেহেতু পণ্য বাজারে আমদানি এবং রপ্তানি পণ্য যেহেতু সরবরাহ ব্যাহত হচ্ছে, সে কারণে কিন্তু বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে, পণ্যের দাম বেড়ে যাচ্ছে। বিশেষ করে সবজি সহ পচনশীল পণ্যের দাম বেশি বেড়ে গেছে, যেগুলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে বা বিভিন্ন পাইকারি বাজারগুলোতে যায়। তো ব্যবসায়ীরা আশা করছেন এই দুর্যোগ যত তাড়াতাড়ি কাটবে এবং মহাসড়ক থেকে যত দ্রুত পানি নেমে যাবে, তখনই কিন্তু আসলে পণ্য পরিবহনের যে চলাচল সেটা স্বাভাবিক হয়ে যাবে। শম্পা, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।